এই একটা ভিডিওতে আমি তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ রিলেটেড যত সমস্যা আছে, যত কনফিউশন আছে সব দূর করে দিব। পাশাপাশি আমি তোমাকে এমন কিছু টেকনিক বা স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলো ফলো করলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি প্যারাগ্রাফের সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারবে। সো চলো আমরা শুরু করে দেই যে প্যারাগ্রাফ লেখার আসলে বেস্ট স্ট্র্যাটেজিগুলো কী বা কীভাবে লিখতে হবে একদম ডিটেইলে। এই ভিডিওতে আমি কথা বলবো প্যারাগ্রাফের টাইপস নিয়ে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ আর সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ কিন্তু এক না, ডিফারেন্ট টাইপের প্যারাগ্রাফ আছে, এগুলো নিয়ে কথা বলবো। তারপর প্যারাগ্রাফের মেইন পার্ট কোনগুলো, ঠিক আছে, অংশ কোনগুলো সেগুলো নিয়ে কথা বলবো। প্যারাগ্রাফ লেখার কার্যকরী যে টেকনিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের দুইটা স্ট্র্যাটেজি আছে বা মেথড আছে, এগুলো যদি ফলো করি আমরা অনেক ভালো নম্বর নিশ্চিত করতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে হ্যামবার্গার আর একটা হচ্ছে টিয়াস মেথড, এই দুটো নিয়ে কথা বলবো। সর্বশেষ এই যে ইংলিশ ফার্স্ট পেপার প্যারাগ্রাফ দেখবো, আমরা সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ দেখবো। আবারও বলছি, ফার্স্ট পেপার প্যারাগ্রাফ এবং সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ ডিফারেন্ট, এগুলোর মধ্যে আবার বেশ কিছু ভাগ আছে। তুমি যদি জিনিসটা ক্লিয়ার হয়ে নাও এখন থেকেই, তাহলে পরীক্ষায় প্রশ্ন দেখে ভেবেচেকা খেয়ে যাবা না। সো ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, সম্ভব হলে নিজে নোট করে ফেলো। সো আমরা এই প্যারাগ্রাফের ধরনটা যদি দেখি, যে প্যারাগ্রাফের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুই ধরনের প্যারাগ্রাফ আসে। নাম্বার ওয়ান, ইংলিশ ফার্স্ট পেপারের কথা যদি চিন্তা করো, রাইটিং আ প্যারাগ্রাফ আনসারিং কোয়েশ্চেন্স, মানে এইচএসসির কথাই যদি বলি, এইচএসসিতে ইংলিশ ফার্স্ট পেপারে যেই প্যারাগ্রাফ থাকবে সেই প্যারাগ্রাফের উপরে প্রথমে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর ভিত্তিতে তোমাকে উত্তর করতে হবে। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা কি এ বি সি এইভাবে করে উত্তর করব নাকি কোন স্টাইলে, এগুলো আমি একটু পরে কথা বলছি। নাম্বার টু, ইংলিশ সেকেন্ড পেপারের কথা যদি চিন্তা করো, ইংলিশ সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ কয়েক ধরনের আসে। লিস্টিং, ন্যারেশন বা ডেসক্রিপশন বলা হয়, কম্প্যারিজন, কন্ট্রাস্ট, কজ অ্যান্ড এফেক্ট। তোমার কাছে মনে হতে পারে এগুলোর নাম তো কখনোই শুনি না, কিন্তু পরীক্ষায় এই টাইপের প্যারাগ্রাফগুলো আসে, তোমার আগে থেকে এগুলোর ব্যাপারে ধারণা নেওয়া জরুরি, সেজন্যই বারবার বলছি। এবার আসো আমরা প্যারাগ্রাফের মেইন পার্টস বা অংশগুলো কী কী সেগুলো একটু জানি। একটা প্যারাগ্রাফের তিনটা মেইন পার্ট থাকে: টপিক, সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস। দেখো এটা কিন্তু সিঙ্গুলার, এটা প্লুরাল, তার মানে এখানে একটা সেন্টেন্সের কথা বলছি, এখানে একের অধিক সেন্টেন্সের কথা বলছি। কনক্লুডিং সেন্টেন্স, এখানে আবার একটা সেন্টেন্সের কথা বলছি। এই জিনিসগুলোকে আমি যদি একদম ধরে ধরে ব্যাখ্যা করি, নাম্বার ওয়ান, টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সে কি থাকে বলছে, টপিক সেন্টেন্স হলো প্যারাগ্রাফের প্রথম বাক্যটা যা মূল বিষয়টা সম্পর্কে স্পষ্ট করে ধারণা দেয় বা জানায়। এই বাক্যের মাধ্যমে পাঠক শুরুতেই বুঝতে পারে প্যারাগ্রাফে কী নিয়ে আলোচনা করা হবে। সো টপিক সেন্টেন্সটা খুবই জরুরি। মনে করো প্যারাগ্রাফটা যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে হয়, তাহলে টপিক সেন্টেন্সটা মানে প্রথম বাক্যটা এমন হওয়া উচিত যাতে পাঠক বুঝতে পারে যে তুমি ক্লাইমেট চেঞ্জ নিয়েই পরবর্তীতে কথা বলতেছো। সো এই সেন্টেন্সটা হতে হবে সংক্ষিপ্ত, পরিষ্কার এবং একটা মাত্র মূল ভাবের উপর ভিত্তি করে। নাম্বার টু, সাপোর্টিং সেন্টেন্সেস। এখানে আসলে একের অধিক সেন্টেন্স থাকে। ওই যে তুমি প্রথম টপিক সেন্টেন্সে যেই কথাটা বলেছ, ওইটাকে তুমি বিভিন্ন যুক্তি দিয়ে বা বিভিন্ন বিষয় দিয়ে ব্যাখ্যা করবা তোমার পরের বাক্যগুলোতে, সেগুলোকে আমরা বলছি সাপোর্টিং সেন্টেন্সেস। মানে প্রথম যেই সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটাকে সাপোর্ট দিবে এই সেন্টেন্সগুলো আর কি। সাপোর্টিং সেন্টেন্সেস হলো প্যারাগ্রাফের মধ্যবর্তী অংশের বাক্যসমূহ, এগুলো মূল বিষয়টাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে, মানে প্রথম সেন্টেন্সটাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এবং প্রথম সেন্টেন্সটাকে সমর্থন করে বা সাপোর্ট করে, মানে ওইটার অনুরূপ কথা বলে। তথ্য, উদাহরণ, কারণ, ফলাফল, প্রমাণ, এই জিনিসগুলো ব্যবহার করে এই বাক্যগুলো লেখা হয়। প্রতিটা সাপোর্টিং সেন্টেন্স অবশ্যই টপিক সেন্টেন্সের সাথে সম্পর্কিত হতে হবে যাতে লেখাটা সঙ্গতিপূর্ণ থাকে। সো সাপোর্টিং সেন্টেন্সের সাথে আবার টপিক সেন্টেন্সের দ্বিমত থাকতে পারবে না, কেমন? আচ্ছা, সর্বশেষ হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। এই কনক্লুডিং সেন্টেন্স হলো প্যারাগ্রাফের একদম লাস্ট বাক্যটা বা লাস্ট সেন্টেন্সটা, এটা পুরো আলোচনার সারাংশ তুলে ধরে এবং মূল ভাবটাকে আবারও জোর দিয়ে পাঠকের মনে স্থায়ী করে তোলে। অর্থাৎ তুমি এতক্ষণ পর্যন্ত যা যা কথা বলেছ ওইটারই কাইন্ড অফ একটা সার কথা একদম শেষ বাক্যে লিখবা, সেটাকেই আমরা বলছি কনক্লুডিং সেন্টেন্স। এই যে কথাটা আমরা বললাম,
এটাকেই মূলত বলা হয় হ্যামবার্গার মেথড বা প্যারাগ্রাফ আর কি, একটা বার্গার স্টাইলের মতো। মনে করো টপিক সেন্টেন্সকে বার্গারের এই উপরের অংশটার মতোই মনে করতে পারো, ঠিক আছে, লিখলা। তারপর সাপোর্টিং সেন্টেন্সে তো অনেকগুলো সেন্টেন্স লিখছো না, এগুলো বার্গারের এই মাঝের অংশটাকে চিন্তা করতে পারো, আবার সর্বশেষ অংশটা দিয়ে শেষ করে দেওয়া হয়, এটাকে কনক্লুডিং সেন্টেন্স ধরতে পারো, কেমন? সো এজন্য এটাকে মূলত হ্যামবার্গার মেথড বা প্যারাগ্রাফ বলা হয়। সো এটা কিন্তু যদি তুমি ফলো করো তাহলে ভালো একটা আউটপুট হবে প্যারাগ্রাফের। এবার আসো দ্য ট্রিয়াস স্ট্র্যাটেজি। এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম ওইগুলোরই আরও একটা স্ট্র্যাটেজি বা মেথড হচ্ছে এইটা ফলো করলে তুমি তোমার প্যারাগ্রাফটাকে সুন্দর করতে পারবা। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি কি এগুলো খাতায় লিখতে হবে যে প্যারাগ্রাফটা টিএস স্ট্র্যাটেজির বা হ্যামবার্গার মেথডের? না ভাইয়া, ব্যাপারটা এরকম না। এটা তো তুমি মাথায় রেখে যদি বাসায় বসে প্র্যাকটিস করো আস্তে করে তোমার নিজের লেখায় এই জিনিসগুলো ফুটে আসবে। সো টিএস স্ট্র্যাটেজির ব্যাপারে বলছে যে এটা ব্যবহার করলে একটা প্যারাগ্রাফ হয় খুবই সুশৃঙ্খল, যুক্তিসঙ্গত এবং পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়ার উপযোগী। এই জিনিসটা কি বা এই স্ট্র্যাটেজিটা কি, চলো আমরা ডিটেইলে ব্যাখ্যা করি। এই যে ট্রিয়াস কথাটা আছে, ঠিক আছে, এর টি মানে হচ্ছে টপিক সেন্টেন্স। তোমরা অলরেডি আইডিয়া পেয়ে গেছো যে টপিক সেন্টেন্স জিনিসটা কি। ওই যে বার্গারের উপরের অংশটা বা প্রথম বাক্যটা, সেটাকে আমরা বলছি কি টপিক সেন্টেন্স। এই যে এটি প্যারাগ্রাফের প্রথম বাক্য, যা মূল বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দেয়। মনে করো যে আমি ট্রাফিক জ্যাম নিয়ে আমাদেরকে বললো পরীক্ষায় একটা প্যারাগ্রাফ লিখতে। ট্রাফিক জ্যাম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বললে আমার প্রথম সেন্টেন্সটা কীরকম হওয়া উচিত, একটা এক্সাম্পল দেখি। Traffic jam is one of the most common and serious problems in the major cities of Bangladesh. তার মানে আমরা বুঝে গেছি যে প্যারাগ্রাফে ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলতেছে, প্যারাগ্রাফটা বাংলাদেশের সিটিগুলোকে বা বাংলাদেশের ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলছে। টপিক সেন্টেন্সটা এমন হওয়া উচিত যাতে করে এই সেন্টেন্সটা পড়লে পরের সেন্টেন্সগুলো বা ওভারঅল প্যারাগ্রাফটা কিসের মানে উপর ভিত্তি করে হচ্ছে সেটা আমরা ইজিলি ধারণা পেয়ে যাই। সো টপিক সেন্টেন্স গেল। টিএসের টি মানে টপিক সেন্টেন্স, ই মানে কি? ই মানে হচ্ছে এক্সপ্লেনেশন। এগুলো মানে আমি আরও সহজে তোমাকে আগেরটার সাথে রিলেট করে দিই। টি হচ্ছে টপিক সেন্টেন্স, ই থেকে নিয়ে এ পর্যন্ত এটাকে তুমি সাপোর্টিং সেন্টেন্সগুলোর মতো চিন্তা করতে পারো, যে মাঝের অংশটা আর কি। আচ্ছা, সো টপিক সেন্টেন্স বুঝলাম। এক্সপ্লেনেশন কি? এটা হচ্ছে মূল বিষয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া। একটু আগে যে আমি ট্রাফিক জ্যাম নিয়ে কথা বললাম সেটাকে তুমি একটু এক্সপ্লেন করবা, ব্যাখ্যা করবা। এই যে এখানে আমি ট্রাফিক জ্যাম নিয়ে কথা বললাম না, যে এটা একটা সিরিয়াস সমস্যা বাংলাদেশের সিটিগুলোতে, এটাকে তুমি এক্সপ্লেন করবা। এটাই হচ্ছে ই বলতে এক্সপ্লেনেশন বুঝাচ্ছি, ব্যাখ্যা করবা এটা। যে ইট অকার্স, ইট মানে হচ্ছে ট্রাফিক জ্যাম, ইট অকার্স এটা ঘটে ওয়েন যখন আ লার্জ নাম্বার অফ ভেহিকলস মানে অনেকগুলা গাড়ি ক্রাউড দ্য রোডস অ্যান্ড ক্যান নট মুভ ফ্রিলি। যখন ধরো আমি সহজভাবে বলি, যখন রাস্তায় অনেকগুলো গাড়ি জমে যায় এবং সেগুলো চলতে পারে না, আটকে যায় আর কি। এরপর টিএসের সেকেন্ড ই মানে হচ্ছে এক্সাম্পল। মানে তুমি যেই কথাগুলো বলছো টপিক সেন্টেন্সে যেটা বলছো, এর পরের সেন্টেন্সে যেই জিনিসটাকে এক্সপ্লেন করছো ওই জিনিসটাকে আরও জোরালো করার জন্য, আরও স্পষ্ট করার জন্য তুমি কিছু এক্সাম্পল দিতে পারো। যেমন ফর এক্সাম্পল, ইন ঢাকা সিটিতে ইট ইজ আ ডেইলি সিনারিও টু সি লং কিউজ অফ কার্স, বাসেস অ্যান্ড রিক্সাস স্ট্রাক ফর আওয়ার্স। বলতেছে যেমন ঢাকা শহরে এটা মানে নিত্যদিনকার ঘটনা যে বাস, রিক্সা, গাড়ি এগুলো ঘন্টার পর ঘন্টা আটকে আছে। এটা ট্রু, এক্সাম্পল দিল, তার কথাগুলোকে আরও জোরালো করলো। সো টিই এরপর এ, টিএসের এ মানে হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস হচ্ছে যে তুমি যেই উদাহরণগুলো দিলা, যেই এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাগুলো দিলা, ওই উদাহরণ থেকে মানে ওইগুলোর কারণে কি প্রভাব হয় বা কারণটা কি, ফলাফলটা কি, সেটা বিশ্লেষণ করবা। অর্থাৎ আমি যদি ট্রাফিক জ্যাম দিয়ে বুঝাই, ট্রাফিক জ্যামের কারণ কি, এটার ফলাফল কি, এই জিনিসগুলো মূলত এখানে ব্যাখ্যা করবা। যে দিস প্রবলেম ওয়েস্ট ভ্যালুয়েবল ওয়ার্কিং আওয়ার। দেখো মানে এই সমস্যাটার কারণে আমাদের মূল্যবান কর্মঘণ্টা বা কাজের সময়গুলো নষ্ট হয়, অপচয় হয়, ইনক্রিজেস ফুয়েল কনজামশনস অ্যান্ড কজেস স্ট্রেস অ্যান্ড ফ্রাস্ট্রেশন অ্যামাং পিপল। মানুষের মাঝে মানে স্ট্রেস বা ফ্রাস্ট্রেশন তৈরি হয়।
আমরা অনেক রেগে যাই, আমরা অনেক দুশ্চিন্তায় থাকি কখন পৌঁছাবো না, কী করবো ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই ট্রাফিক জ্যামের কারণটা কি, ফলাফলগুলো কী, এগুলো তুমি ব্যাখ্যা করবা। সর্বশেষ সামারি বা কনক্লুডিং সেন্টেন্স, ওই যে আমি যদি হ্যামবার্গার মেথডে যাই একদম শেষেরটা আর কি। আচ্ছা, বলছে প্যারাগ্রাফের শেষ বাক্য এটা যা পুরো আলোচনাটাকে সুন্দরভাবে শেষ করে। যেমন therefore proper traffic management and the development of public transport systems are essential। বলছে সুতরাং বা অতএব যথাযথ ট্রাফিক ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমস, মানে পাবলিক যেই গাড়িগুলো আছে, ট্রান্সপোর্টেশনগুলো আছে, ওই সিস্টেমটা, ওভারঅল পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটাই আর এসেনশিয়াল, জরুরি টু রিডিউস ট্রাফিক জ্যাম ইন বিগ সিটিজ, মানে বড় বড় শহরগুলোতে এই পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম জরুরি। ঠিক আছে, যেটা ব্যবহার করলে আমরা এই ট্রাফিক জ্যামকে রিডিউস করতে পারবো, কমাতে পারবো, এটা বলে আমরা শেষ করতে পারি, রাইট? সো দেখো প্যারাগ্রাফটা পুরোটা লিখলে কিন্তু এমন হয়, তুমি যখন লিখবা সাপোর্টিং সেন্টেন্সগুলো যখন আরও ডিটেইলে লিখবা, ওই যে টি এর পরের অংশগুলো ই ই এ এস, এগুলো যখন ডিটেইলে লিখবা তখন আরও বড় হয়ে যাবে প্যারাগ্রাফটা। সো তুমি যদি এই মেথডটা ফলো করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ফুল নম্বর পাবা। এবার চলো আমরা প্যারাগ্রাফের বেসিক জিনিসটা আলোচনা করি। সেটা তো এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করেছে এগুলো তুমি ইংলিশ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ বলো, সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ বলো, দুইটাতেই অ্যাপ্লাই করবা। এবার চলো আমি একদম স্পেসিফিক আলোচনা করি যে ধরন কি, প্যারাগ্রাফের ধরন কি। ওই যে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে আনসারিং কোয়েশ্চেন্স, কিছু প্রশ্ন দেওয়া থাকে সেগুলোর উত্তর করতে হয় প্যারাগ্রাফে। ঠিক আছে, কীরকম থাকে এটার একটা ধরন দেখি আমরা। তবে তার আগে আমরা একটু দেখি ইংলিশ ফার্স্ট পেপার প্যারাগ্রাফে এই যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো যখন আমরা উত্তর করব কী কী জিনিস মাথায় রাখতে হবে। বলছে ইংলিশ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ সাধারণত কোয়েশ্চেন আনসার পদ্ধতিতে লেখা হয়। ওই যে ওপরে প্রশ্ন থাকে সেগুলোকে লিখতে হবে, একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয় এবং তার নিচে কিছু প্রশ্ন থাকে। মনে করো ট্রাফিক জ্যাম নিয়েই তোমাকে প্যারাগ্রাফ দিতে বলবে, লিখতে বলবে, তবে তোমাকে ট্রাফিক জ্যাম নিয়ে ওনারা প্রশ্নেই 5-7টা কোয়েশ্চেন করবে, 5টার মতো কোয়েশ্চেন করবে। সেই কোয়েশ্চেনের ভিত্তিতে তোমাকে উত্তরটা লিখতে হবে। লেখককে প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে দিয়ে একটি পূর্ণাঙ্গ প্যারাগ্রাফ তৈরি করতে হবে। ওই যে প্রশ্নগুলো দিবে সেগুলো ধারাবাহিকভাবে উত্তর লিখবা। প্রতিটা উত্তর এমনভাবে সাজাতে হয় যাতে পুরো লেখাটা পড়ে একটা সুসংগঠিত ও অর্থবহ অনুচ্ছেদ তৈরি হয়। এই ধরনের প্যারাগ্রাফে অপ্রয়োজনীয় তথ্য এড়িয়ে চলা উচিত, কারণ প্রশ্ন তো তোমাকে অলরেডি দিয়ে দিয়েছে। প্রশ্নগুলো ক্রমানুসারে উত্তর দেওয়া ভালো, তবে কখনো এই স্টাইলে লেখা যাবে না। মানে কি, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এই কথাটা। মানে মনে করো তোমাকে প্রশ্ন দিয়েছে কয়টা, 5টা, এ বি সি ডি ই, 5টা প্রশ্ন দিল তোমাকে। তুমি কি উত্তর এইভাবে লিখবা যে এ আনসার, তারপর এটা, তারপর বি আনসার এটা? কখনোই না, একদম 0 পাবা। এটা কখনোই করা যাবে না। তুমি একদম এর উত্তরটা করার সময় এমনভাবে করবা যেন এটা একটা একদম প্যারাগ্রাফ স্টাইলে হয় আর কি, আলাদা কোনো গ্যাপ থাকবে না, একদম শেষ পর্যন্ত এইখানেই আলোচনার মধ্যেই এ বি সি ডি ই চলে আসবে। মানে তোমার আলোচনার মধ্যেই 5টার উত্তরও চলে আসবে, তোমার প্যারাগ্রাফও সুন্দর করে লেখা হবে। কখনোই এই স্টাইলে মানে নাম্বারিং স্টাইলে কখনোই লেখা যাবে না, খুব ভালোভাবে মনে রেখো। এই যে দেখো একটা কোয়েশ্চেন কেমন হয় যে রাইট আ প্যারাগ্রাফ অন ফুড অ্যাডাল্টারেশন ইন অ্যাবাউট 200 words বেসড অন দ্য আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রশ্ন দিল কতগুলো দেখো, 5, 6, 7টা প্রশ্ন দিয়েছে। 7টা প্রশ্নের উত্তর তুমি এবিসি হিসাবে দিবা না, প্যারাগ্রাফ স্টাইলেই দিবা। এমনভাবে লিখবা যে যেন মনে হয় আগের লাইনের সাথে এটা সম্পর্কযুক্ত, মানে সুন্দর সুন্দর কানেক্টর বা লিঙ্কার্স বা ট্রানজিশনাল ওয়ার্ডস এগুলো ব্যবহার করবা। কেমন? আচ্ছা, একটা কোয়েশ্চেন এখানে আবার আসতে পারে যে ভাই আমি প্যারাগ্রাফ কতটুকু লিখবো। দেখো এখানে কিন্তু নর্মালি বলে দেয় যে কত ওয়ার্ডে লিখতে হবে, তো তুমি খাতায় ওইটা দিয়ে ট্রাই করতে পারো আর কি লিখে। আচ্ছা, সো বুঝাতে পারলাম। দেখো এই প্রশ্নগুলোর উত্তর আবারও বলছি, এ আনসার ওইভাবে লিখবো না, আমরা কোন স্টাইলে লিখবো এইভাবে লিখতে পারি, অ্যান্ড এইভাবেই লেখা উচিত। প্যারাগ্রাফ স্টাইলে এবিসি বা নাম্বারিং স্টাইলে কখনোই দেওয়া যাবে না। ঠিক আছে, ওকে। এবার চলো ইংলিশ সেকেন্ড পেপার প্যারাগ্রাফের ধরন। ফার্স্ট পেপারে সিম্পল, জাস্ট প্রশ্নের উত্তর টাইপের আসবে, সেগুলো উত্তর করে ফেললেই হবে প্যারাগ্রাফ স্টাইলে। সেকেন্ড পেপারে কয়েক ধরনের প্যারাগ্রাফ আছে, লিস্টিং, ন্যারেশন, বাট তারপর হচ্ছে কম্প্যারিজন, কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট, ডেসক্রিপশন, এই প্যারাগ্রাফগুলো আছে।
তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না যে এগুলো লিস্টিংয়ের, এগুলো নেরেশনের, এরকম করে আলাদা করে বুঝতে হবে না, মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝলেই হবে। ঠিক আছে, মানে এই প্যারাগ্রাফটা কোনটার এইভাবে মুখস্থ করার দরকার নাই, তোমাকে আমি বুঝিয়ে দিব, দেন তুমি তোমার মতো করে উত্তর করতে পারবা। সো আমি যদি একদম শুরুতে লিস্টিং প্যারাগ্রাফটা কি সেটা বুঝাই তোমাকে। লিস্টিং প্যারাগ্রাফে একটা নির্দিষ্ট লিস্টের অন্তর্ভুক্ত তথ্যাদির উপর নির্ভর করে প্যারাগ্রাফ লেখা হয়। মানে মনে করো যে একটা এক্সাম্পল দিলাম কম্পিউটার দিয়ে, ওনারা কম্পিউটারের ওপর কিছু কথা তোমাকে আগে লিখে দিবেন। আচ্ছা আরও এক্সাম্পল দিই ভালোভাবে, যে আ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, এটা কি, এটা একটা মানে কম্পিউটারকে নিয়ে কিন্তু বলতেছে। হাউ দিস ডিভাইস পারফর্ম ইটস ওয়ার্কস বা ফার্স্ট ইনভেন্টর, প্রথম কে আবিষ্কার করেন। দেখো এখানে কোয়েশ্চেন না, বাট কিছু লিস্ট দিয়েছে, কিছু জিনিস তুলে দিয়েছে। ইটস নেগেটিভ ইম্প্যাক্টস, মানে কম্পিউটারের নেগেটিভ প্রভাব কি, এই জিনিসগুলো তুমি প্যারাগ্রাফ আকারে লিখবা। মানে কম্পিউটার যে একটা সাম্প্রতিক সময়ের আবিষ্কার, তারপর এটার প্রথম ইনভেন্টরকে, আবিষ্কারককে, তারপর ইলেকট্রনিক কম্পিউটারের টাইপ, এই জিনিসগুলো তোমাকে আসলে ব্যাখ্যা করতে হবে প্যারাগ্রাফে। সো এই জিনিসগুলো যদি আমি তোমাকে লিখি, দেখো এরকম হয় যে দ্য কম্পিউটার ইজ আ ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন দ্যাট হ্যাজ গ্রেটলি চেঞ্জড দ্য ওয়ে উই লিভ অ্যান্ড ওয়ার্ক। দেখো প্রথম লাইনটা চলে আসছে না ওইখানে, ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, ফেয়ারলি রিসেন্ট ইনভেনশন, অ্যান্ড বাকি জিনিসগুলো এইভাবে কিন্তু চলে আসছে। কেমন? আচ্ছা, তারপর এখানে যেমন আরেকটা এক্সাম্পল দিই, ফার্স্ট ইনভেন্টর, এখানে কিন্তু চলে আসছে দ্য ফার্স্ট ইনভেন্টর অফ এ প্রোগ্রামেবল কম্পিউটার ওয়াজ চার্লস বেবেজ। দেখো এই জিনিসটা আমরা প্যারাগ্রাফ স্টাইলেই লিখবো, নাম্বারিং স্টাইলে কখনোই হয় না। প্যারাগ্রাফ বললেই এই স্টাইলে হবে, নাম্বারিং স্টাইলে হবে না। সো এইভাবেই তুমি উত্তর করতে পারো। এরপর নেরেটিভ বা নেরেশন যে জিনিসটা বলছিলাম, ওই নেরেটিভ প্যারাগ্রাফটা কি বলছে, এই ধরনের প্যারাগ্রাফে সাধারণত একটা স্টোরি অথবা কোনো একটা ইভেন্ট সম্পর্কে বর্ণিত থাকে। মানে মনে করো যে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলে তোমার প্রথম দিন, তুমি যখন স্কুলে প্রথম দিন ভর্তি হয়েছিলা, ক্লাস 1-এ, কেজি, প্লে, যে ক্লাসে ভর্তি হয়েছ, মনে থাকলে তোমার যতটুকু মনে আছে তুমি সুন্দর করে বর্ণনা করবা না যে আমি প্রথমে এইটা করছি, এরপর এইটা করছি, এরপর এইটা করছি। ওই জিনিসটা বর্ণনা করা বা নেরেট করাটাকেই মূলত নেরেটিভ প্যারাগ্রাফ বলা হয়। যেমন আ জার্নি বাই ট্রেন, ট্রেন ভ্রমণ, এইটা দিয়ে কীভাবে আমরা বলতে পারি, ধরো ট্রেন ভ্রমণটা কী হয়েছে, আমি ধরো গত শীতে আমি ঢাকা থেকে সিলেট ট্রেনে করে গিয়েছিলাম, আমি এতটাই ট্রেনে উঠি, এরপর আমার সাথে আমার বন্ধু যায়, এই জিনিসগুলো যে তুমি একটার পর একটা বর্ণনা করবে, সেটাই ট্রেন জার্নি মানে নেরেটিভ প্যারাগ্রাফ। দেখো লাস্ট উইন্টার আই হ্যাড এ চান্স টু মেক আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, এই যে ঢাকা থেকে চট্টগ্রাম গত শীতে আমি গিয়েছিলাম। আই ওয়ান্ট দেয়ার টু ভিজিট মাই আঙ্কেলস ফ্যামিলি, আমি আঙ্কেলের মানে পরিবার দেখতে বা ওইখানে আঙ্কেলদের বাসায় গিয়েছিলাম ডিউরিং দ্য উইন্টার ভ্যাকেশন। সো এই জিনিসগুলোই তুমি বর্ণনা করবা, যে তোমার ওই ট্রেন জার্নির দিনের কাহিনীটা বর্ণনা করবা সুন্দর করে, বা ওভারঅল ট্রেন জার্নিটা বর্ণনা করবা। কেমন? আচ্ছা, তারপর কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের বেশি আসে। বলছে দুইটা বিষয়ের মধ্যে মিল এবং অমিল আলোচনা করা। কম্পেয়ার মানে কি, তুলনা। কন্ট্রাস্ট মানে কি, বৈপরীত্য। সো তুমি দুইটা জিনিসের তুলনা বর্ণনা করবা, মিল বা অমিল জিনিসটা তুমি দেখাবা। যেমন তোমার গ্রামীণ জীবনের সাথে শহুরে জীবনের একটা তুলনা করবা, মিল কি অমিল কি সেগুলো দেখাবা। হাই স্কুল লাইফের সাথে কলেজ লাইফের মিল অমিল এই জিনিসগুলো তুলনা করবা। এটাকেই মূলত বলা হয় কি, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। যেমন ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, তুমি এখানে গ্রামীণ এবং শহুরে জীবনের মিল কোথায় অমিল কোথায় এই জিনিসগুলো তুলে ধরবা। যেমন দেখো আমি পুরোটা পড়ছি না ইচ্ছে করেই, তোমরা চাইলে ভিডিওটা পজ করে করে পরে দেখতে পারো, ঠিক আছে। ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইচ আদার, একটা আরেকটা থেকে বেশ ডিফারেন্ট, ইয়েট তারপরেও বোথ হ্যাভ দেয়ার ওন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, দুটোরই সুবিধা অসুবিধা দুটোই আছে। সো এইভাবে করে বর্ণনা করছে যে ভিলেজ লাইফের সুবিধা কী, তারপর সিটি লাইফের সুবিধা কী, এগুলো কিন্তু সুন্দর করে বর্ণনা করা আছে। কেমন? আচ্ছা, এবার আসো কজ অ্যান্ড ইফেক্ট, এটাও খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। বলছে কোনো ঘটনা বা সমস্যার কজ মানে হচ্ছে ভাইয়া কারণ, কোনো একটা ঘটনা ঘটলো এটা কী কারণে ঘটছে, আর ওই ঘটনাটার ফলে বা ওই মানে যেই কারণে ঘটছে ঘটার ফলে কি হয়েছে, ফলাফলটা কি। সহজ ভাষায় ধরো
ক্লাইমেট চেঞ্জ, বা আরও সহজে বলি এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের কারণ কি, মানে কেন পরিবেশ দূষিত হয়, এগুলো প্রথমে বর্ণনা করতে হবে। এবং পরিবেশ দূষণের ফলাফলটা কি, পরিবেশ দূষণের ফলে কি কি হয়, ঠিক আছে। সো যেই প্যারাগ্রাফগুলোতে কোনো একটা ঘটনার কারণ বা ফলাফল বর্ণনা করা হয়, ওই প্যারাগ্রাফগুলোকেই বলা হয় কি, কজ ইফেক্ট প্যারাগ্রাফ। যেমন ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কারণ কি তুমি প্রথমে লিখবা, বা প্রথমে লিখতে পারো ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা কি, সহজে লিখতে পারো। তারপর ক্লাইমেট চেঞ্জের কারণগুলো কি তুমি সেটা লিখবা। তারপর ক্লাইমেট চেঞ্জের ফলাফল কি, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের ফলে কি হয় শেষে লিখতে পারো যে এটা কী করলে আমরা কমাইতে পারি, এইরকম ভাইয়া। এগুলোকেই মূলত কজ অ্যান্ড ইফেক্ট বলি। সর্বশেষ যদি আমরা আসি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি, এটা হলো যেখানে কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়, যাতে পাঠকের মনে সেই জিনিসটার একটা চিত্র তৈরি হয়। মনে করো আমি একটা এক্সাম্পল যদি দেই, আ মুনলিট নাইট, মানে একটা জ্যোৎস্নাস্নাত রাত, যেই রাতে চাঁদ থাকে, জ্যোৎস্না থাকে, জ্যোৎস্নার আলো থাকে, এইটাকে যদি বলা হয় এটা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হবে। কারণ কি, কারণ এই প্যারাগ্রাফটা লিখতে গেলে বা এই জিনিসটা বর্ণনা করতে গেলে তুমি চাঁদের আলো, নদীর ঝিলিক, ঠান্ডা বাতাস, গ্রামীণ পরিবেশের শান্তি, এই সব কিছু কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরবা। তুমি যখন এই কথাগুলো বলছো তখন কিন্তু যে শুনছে বা যে পড়ছে তার মাঝে ওই পরিবেশের একটা ইমেজ তৈরি হয় যে আচ্ছা ঠিক আছে এটা এমন হবে অমন হবে। সো এই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের বৈশিষ্ট্যটাই মূলত ভাইয়া কিছুটা এইরকম। সো যেমন আ মুনলিট নাইট, এখানে কিন্তু আমরা ওই যে জ্যোৎস্নাস্নাত রাতের কথা একদম সুন্দর করে বর্ণনা করছি যে কীরকম হচ্ছে না হচ্ছে, এমনভাবে বর্ণনা করা হয় যাতে করে পাঠকের মনে এই জিনিসটা ফুটে ওঠে। কেমন? সোফার আমাদের প্যারাগ্রাফ নিয়ে এই আলোচনাটাই ছিল যে প্যারাগ্রাফ কি, কীভাবে লিখতে হবে, কৌশলগুলোকে আমি তোমাদেরকে বলেছি। পাশাপাশি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার প্যারাগ্রাফের ধরনগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আমার বিশ্বাস আমি তোমাদেরকে এই জিনিসগুলো বুঝাতে পেরেছি। তারপরেও প্যারাগ্রাফ নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাও। যদি তোমরা এমন চাও যে ভাইয়া নেগেটিভ প্যারাগ্রাফ, পজিটিভ প্যারাগ্রাফ, এগুলোর যদি কোনো একটা ফিক্সড স্ট্রাকচার দেন যেটা ফলো করলে আমি নেগেটিভ প্যারাগ্রাফ সবগুলো মোটামুটি উত্তর করতে পারবো, যদিও এগুলো ফলো করা উচিত না, তাও যে মোটামুটি উত্তর করতে পারবো, আমি এখন লাস্ট মোমেন্টে চলে আসছি, সেগুলো আমাকে জানাইতে পারো। বা ওভারঅল তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমার কমেন্টে জানাও ভাই। তোমার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিওটা তুমি শেয়ার করতে। যদি তুমি ফেসবুকে দেখো এই ভিডিওটাকে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো অ্যান্ড প্লিজ আমাকে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর যদি আলাদা কোনো টপিকেরও তোমার ভিডিও লাগে সেটাও আমাকে জানাও। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।